বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রাসেল, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ, আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পড়াচ্ছি। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম আমরা, যেটির নাম হচ্ছে হিসাবের বৈসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যেই জাবেদা শেষ করেছি। আজ আমরা খতিয়ান নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে খতিয়ান। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, খতিয়ান দুইভাবে প্রস্তুত করা যায়। তোমরা খতিয়ান টি ছকের মাধ্যমে প্রস্তুত করতে পারবে, আবার চলমান জের পদ্ধতির মাধ্যমে প্রস্তুত করতে পারবে। তোমরা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ, এটি হচ্ছে চলমান জের পদ্ধতির ছক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু ভালো মতো খেয়াল করো। এখানে তোমরা যে ছকটি দেখতে পাচ্ছ চলমান জেরের খতিয়ানের, শুরুতে তারিখের একটি কলাম রয়েছে, এরপর বিবরণের একটি কলাম, এরপর হচ্ছে জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, আর জেরের একটি কলাম রয়েছে, সেটি আবার দুইটি ভাগে বিভক্ত। কলাম দুইটি হচ্ছে ডেবিট এবং ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে চলমান জের পদ্ধতিতে খতিয়ান প্রস্তুতের ছক। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে খতিয়ানের টি ছক পদ্ধতিতে প্রস্তুত করা একটি ছক। এখানে দুইটি পাশ রয়েছে, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ। বাম দিকের পাশটি হচ্ছে ডেবিট পাশ এবং ডান দিকের পাশটি হচ্ছে ক্রেডিট পাশ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এটি 8 কলাম বিশিষ্ট একটি ছক। ডেবিট পাশে 4টি কলাম এবং ক্রেডিট পাশে একই রকম 4টি কলাম রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেবিট পাশে সর্ববামে দেখতে পাচ্ছ তারিখ নামে একটি কলাম রয়েছে, এরপরে বিবরণ, এরপর হচ্ছে জাবেদা পৃষ্ঠা, এরপর টাকা। এই 4টি কলাম আবার ক্রেডিট পাশে রিপিট হয়েছে, অর্থাৎ ডান দিকে একই রকম, আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা এবং টাকার একটি ঘর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। তোমরা ভিডিওটি পজ করে সেই প্রশ্নটি খাতায় উঠিয়ে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো প্রশ্নটি আমরা একটু দেখে নিই। নিম্নের লেনদেনগুলোর খতিয়ান প্রস্তুত করতে হবে। জানুয়ারির 1 তারিখ জনাব করিম 20,000 টাকা নগদ এবং 10,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। জানুয়ারি 5 নগদে পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা। জানুয়ারি 10 নগদে পণ্য বিক্রয় করা হলো 15,000 টাকা। জানুয়ারি 15 আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা। জানুয়ারি 20 ধারে পণ্য ক্রয় 15,000 টাকা। জানুয়ারি 25 ধারে পণ্য বিক্রয় 12,000 টাকা। জানুয়ারি 30 কর্মচারীদের বেতন প্রদান করা হলো 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, তোমরা ভিডিওটি পজ করে তোমরা প্রশ্নটি খাতায় উঠিয়ে নাও, কারণ আমি যখন এই লেনদেনগুলো থেকে জাবেদা নির্ণয় করব এবং সেই জাবেদা থেকে খতিয়ান নির্ণয় করব, যেহেতু আমরা পরবর্তী পেজে চলে যাব, তখন তোমাদের প্রশ্নটির প্রয়োজন হবে, তখন তোমরা খাতা থেকে সে প্রশ্নটি দেখে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খতিয়ান প্রস্তুত করার জন্য আমাদের যে লেনদেনগুলো দেয়া রয়েছে, সেই লেনদেনগুলো থেকে চাইলে সরাসরি খতিয়ান প্রস্তুত করা যায়, কিন্তু তোমরা যেহেতু প্রাথমিক পর্যায়ে রয়েছ, তোমাদেরকে আমি এই লেনদেনগুলো প্রথমে জাবেদা নির্ণয় করে দেখাবো, তারপর সেই জাবেদা থেকে তোমাদের খতিয়ান নির্ণয় করে দেখাবো। তোমরা শুরুতে এভাবে অনুশীলন করবে।
লেনদেনগুলো থেকে জাবেদা নির্ণয় করবে, তারপর সে জাবেদাগুলো থেকে খতিয়ান নির্ণয় করবে। একটা সময় পরে তোমরা চাইলে সরাসরি লেনদেন থেকে খতিয়ান প্রস্তুত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার এই লেনদেনগুলোর জাবেদা নির্ণয় করা যাক। এর পূর্বে তোমরা খাতায় একটু প্রশ্নগুলো অর্থাৎ লেনদেনগুলো উঠিয়ে নাও। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি জাবেদার ছক। আমরা ইতিপূর্বে যে প্রশ্নটি আলোচনা করেছি বা লেনদেনগুলো আলোচনা করেছি, সেই লেনদেনগুলোর জাবেদা হচ্ছে এটি। আশা করি তোমরা প্রশ্নটি খাতায় উঠিয়েছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আলোচনায় যাওয়া যাক। তোমরা তোমাদের খাতায় উঠানো প্রশ্নটি একটু দেখো। প্রশ্নটিতে কি দেওয়া আছে? জানুয়ারি 1 তারিখে যে লেনদেনটি ছিল, জনাব করিম 20,000 টাকা নগদ এবং 10,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। আমাদের শুরুতেই যেটি করতে হয় সেটি হচ্ছে যে এটি লেনদেন কিনা সেটি যাচাই করতে হয়। এটি অত্যন্ত সহজ একটি বিষয়, আমরা অনেকবার আলোচনা করেছি। আজকের ক্লাসে এটি নিয়ে আর আমরা কোনো আলোচনা করব না। এখানে মোট 7টি ঘটনা বা লেনদেন দেয়া আছে। এই 7টি লেনদেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জানুয়ারির 1 তারিখে যে লেনদেনটি দেয়া রয়েছে, জনাব করিম 20,000 টাকা নগদ এবং 10,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। চলো এবার এটির জাবেদা নির্ণয় করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে 3টি হিসাব খাত জড়িত। একটি হচ্ছে নগদান হিসাব, দ্বিতীয়টি হচ্ছে আসবাবপত্র হিসাব এবং তৃতীয় হিসাব খাতটি হচ্ছে মূলধন হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেনদেনটিতে মালিক কারবারকে 20,000 টাকা নগদ এবং 10,000 টাকার আসবাবপত্র প্রদান করা হয়েছে। তোমরা জানো যে আমরা কারবার বা ব্যবসায় প্রতিষ্ঠানের জাবেদা নির্ণয় করি, মালিকের নয়। তো আমাদের সব কিছু চিন্তা করতে হবে কারবার বা ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে। মালিক যেহেতু কারবার বা ব্যবসায় 20,000 টাকা নগদ এবং 10,000 টাকার আসবাবপত্র প্রদান করেছে, তার মানে হচ্ছে যে আমাদের ব্যবসায়ে 20,000 টাকা নগদ নামক সম্পত্তিটি বৃদ্ধি পেয়েছে এবং 10,000 টাকার আসবাবপত্র নামক সম্পত্তিও বৃদ্ধি পেয়েছে। তোমরা জানো যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে স্বর্ণালী সূত্রটি রয়েছে, সেই সূত্রে বলা আছে যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়। যেহেতু আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানটিতে 20,000 টাকা নগদ নামক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, অতএব নগদান হিসাব ডেবিট হবে 20,000 টাকা। 10,000 টাকার আসবাবপত্র নামক সম্পত্তিও বৃদ্ধি পেয়েছে, অতএব সূত্র অনুযায়ী আসবাবপত্র ডেবিট হবে 10,000 টাকা। মূলধন হচ্ছে স্বত্বাধিকারবাচক হিসাব। কারবারে মূলধন আসলে বা মূলধন আনয়ন করা হলে বা মালিক কারবারকে মূলধন প্রদান করলে স্বত্বাধিকার বৃদ্ধি পায়। আমাদের সূত্র অনুযায়ী স্বত্বাধিকার বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, অতএব মূলধন হিসাব ক্রেডিট হবে। তোমরা জানো যে ডেবিট এবং ক্রেডিট পাশে যে কয়টি পক্ষই থাকুক না কেন, ডেবিট পাশের যোগফল এবং ক্রেডিট পাশের যোগফল সর্বদাই সমান হবে। আমরা ডেবিট পাশে দেখতে পাচ্ছি নগদান হিসাব ডেবিট হয়েছে 20,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট হয়েছে 10,000 টাকা, অতএব মূলধন হিসাব ক্রেডিট হবে 30,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরের যে লেনদেনটি রয়েছে, জানুয়ারির 5 তারিখ নগদে পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা। এই লেনদেনটিতে 2টি পক্ষ জড়িত, একটি হচ্ছে নগদান হিসাব এবং অপর পক্ষটি হচ্ছে ক্রয় হিসাব। নগদান হিসাব সম্পত্তিবাচক হিসাব, ক্রয় হিসাব ব্যয়বাচক হিসাব। নগদে পণ্য ক্রয় করার ফলে 5,000 টাকার পণ্য ক্রয় করার ফলে কারবার থেকে নগদ নামক সম্পত্তি চলে গিয়েছে বা হ্রাস পেয়েছে। সূত্র অনুযায়ী সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, অতএব নগদান হিসাব ক্রেডিট হবে। ক্রয় হিসাব ব্যয়বাচক হিসাব, পণ্য ক্রয় করার ফলে কারবারে ব্যয়বাচক হিসাব খাতটি বৃদ্ধি পেয়েছে। ব্যয়বাচক হিসাব বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়, অতএব ক্রয় হিসাব ডেবিট হবে। অর্থাৎ জাবেদাটি হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা, যেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমাদের পরবর্তী লেনদেনটি হচ্ছে জানুয়ারির 10 তারিখ নগদে পণ্য বিক্রয় করা হলো 15,000 টাকা। এই লেনদেনটিতেও 2টি পক্ষ জড়িত, একটি হচ্ছে নগদান হিসাব এবং অপরটি হচ্ছে বিক্রয় হিসাব।
নগদান হিসাব, সম্পত্তিবাচক হিসাব, বিক্রয় হিসাব, আয়বাচক হিসাব। 15,000 টাকার পণ্য বিক্রয় করার ফলে কারবারে নগদ টাকা এসেছে। নগদ টাকা আসা আর বৃদ্ধি পাওয়া একই কথা। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়, এজন্য নগদান হিসাব ডেবিট হবে। বিক্রয় করার ফলে কারবারের আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হয়, এজন্য বিক্রয় হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ জাবেদাটি দাঁড়াবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 15,000 টাকা। আমাদের পরবর্তী লেনদেনটি হচ্ছে জানুয়ারির 15 তারিখ আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা। এই লেনদেনটিতেও দুইটি পক্ষ জড়িত। একটি পক্ষ হচ্ছে আসবাবপত্র হিসাব এবং আরেকটি পক্ষ হচ্ছে নগদান হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসবাবপত্র হিসাব সম্পত্তিবাচক হিসাব, নগদান হিসাবও সম্পত্তিবাচক হিসাব। আসবাবপত্র ক্রয় করার ফলে কারবারে আসবাবপত্র নামক সম্পদটি বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে যেহেতু ডেবিট করতে হয়, অতএব আসবাবপত্র হিসাব ডেবিট হবে। আসবাবপত্র ক্রয় করার ফলে কারবার থেকে 10,000 টাকা নগদ চলে গিয়েছে, চলে যাওয়া হ্রাস পাওয়া একই কথা। অর্থাৎ নগদান হিসাব নামক সম্পদটি হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট করতে হয়, অতএব নগদান হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ জাবেদাটি হবে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। আমাদের পরবর্তী লেনদেনটি হচ্ছে জানুয়ারির 20 তারিখ ধারে পণ্য ক্রয় 15,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রেও দুইটি পক্ষ জড়িত। একটি হচ্ছে ক্রয় হিসাব এবং আরেকটি হচ্ছে পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব। ক্রয় হিসাব ব্যয়বাচক হিসাব, পাওনাদার বা প্রদেয় হিসাব হচ্ছে দায়বাচক হিসাব। পণ্য ক্রয় করার ফলে কারবারে ক্রয় হিসাব নামক ব্যয়বাচক হিসাবটি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ কারবারের ব্যয় বৃদ্ধি পেয়েছে। ব্যয় বৃদ্ধি পেলে বা ব্যয়বাচক হিসাব বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়, এজন্য ক্রয় হিসাব ডেবিট হবে। ধারে পণ্য ক্রয় করার ফলে প্রদেয় হিসাব নামক যে দায়বাচক হিসাবটি রয়েছে সেটিও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ধারে পণ্য ক্রয় করার ফলে প্রতিষ্ঠানের দায় বা ঋণ বৃদ্ধি পেয়েছে। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হয়, অতএব প্রদেয় হিসাব ক্রেডিট হবে। তাহলে আমাদের জাবেদাটি দাঁড়াবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আমাদের পরবর্তী লেনদেনটি হচ্ছে জানুয়ারির 25 তারিখ ধারে পণ্য বিক্রয় 12,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেও দুইটি পক্ষ জড়িত। একটি হচ্ছে বিক্রয় হিসাব এবং আরেকটি হচ্ছে প্রাপ্য হিসাব। বিক্রয় হিসাব আয়বাচক হিসাব এবং প্রাপ্য হিসাব সম্পত্তিবাচক হিসাব। পণ্য বিক্রয় করার ফলে কারবারের আয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বিক্রয় নামক আয়বাচক হিসাবটি বৃদ্ধি পেয়েছে। আমাদের সূত্র অনুযায়ী আয় বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হয়, অতএব বিক্রয় হিসাব ক্রেডিট হবে। ধারে পণ্য বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাব নামক যে সম্পদটি রয়েছে সেটিও বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে সূত্র অনুযায়ী ডেবিট করতে হয়, অতএব প্রাপ্য হিসাব ডেবিট হবে। অতএব আমাদের জাবেদাটি দাঁড়াবে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী লেনদেনটি হচ্ছে জানুয়ারির 25 তারিখ ধারে পণ্য বিক্রয়। দুঃখিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী লেনদেনটি হচ্ছে জানুয়ারির 30 তারিখ কর্মচারীদের বেতন প্রদান করা হলো 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেনদেনটিতেও দুইটি পক্ষ জড়িত। একটি হচ্ছে বেতন হিসাব এবং আরেকটি হচ্ছে নগদান হিসাব। বেতন হিসাব ব্যয়বাচক হিসাব, নগদান হিসাব সম্পত্তিবাচক হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেতন প্রদান করার ফলে কারবারের ব্যয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বেতন হিসাব নামক যে হিসাব খাতটি রয়েছে সেটি বৃদ্ধি পেয়েছে। বেতন প্রদান করার ফলে 10,000 টাকা নগদ চলে গিয়েছে, চলে যাওয়া হ্রাস পাওয়া একই কথা, অর্থাৎ নগদান হিসাব নামক সম্পত্তি হ্রাস পেয়েছে। সূত্র অনুযায়ী ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট করতে হয়, অর্থাৎ বেতন হিসাব ডেবিট হবে এবং নগদান হিসাব ক্রেডিট হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল যে আমাদের প্রশ্নে দেয়া লেনদেনগুলোর জাবেদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভিডিওটি পজ করে এই জাবেদাটি খাতায় উঠিয়ে নাও, কারণ আমরা এখন এই জাবেদা থেকে আমরা খতিয়ান নির্ণয় করব।
খতিয়ান নির্ণয় করার ক্ষেত্রে এই জাবেদাগুলো তোমাদের প্রয়োজন হবে, এজন্য তোমরা খাতায় উঠিয়ে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার খতিয়ানে যাওয়া যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুরুতেই বলেছি যে খতিয়ান দুইভাবে প্রস্তুত করা যায়, চলমান জের পদ্ধতিতে এবং টি ছক পদ্ধতিতে। প্রথমে তোমাদের দেখাবো আমি চলমান জের পদ্ধতিতে কিভাবে খতিয়ান প্রস্তুত করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে চলমান জের পদ্ধতির একটি ছক। চলো এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে কলামগুলো, শুরুতে একটি তারিখের কলাম রয়েছে, এরপর বিবরণের একটি কলাম, জাবেদা পৃষ্ঠা, এরপর ডেবিট ক্রেডিট, জেরের একটি কলাম রয়েছে, সেটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগের নাম হচ্ছে ডেবিট এবং দ্বিতীয় ভাগের নাম হচ্ছে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন খতিয়ান প্রস্তুত করব। তোমরা জানো যে খতিয়ান প্রস্তুত করার ক্ষেত্রে যেটি করতে হয় সেটি হচ্ছে প্রত্যেকটি হিসাব খাতের নামে একটি করে খতিয়ান প্রস্তুত করতে হয়। অর্থাৎ আমরা ইতিপূর্বে বা এইমাত্র যে আমরা জাবেদাটি প্রস্তুত করলাম, এই জাবেদায় যে কয়টি হিসাব খাত রয়েছে প্রত্যেকটি হিসাব খাতের জন্য একটি করে খতিয়ান প্রস্তুত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নগদান হিসাবের খতিয়ানটি প্রস্তুত করব। আমরা যদি একটি হিসাব খাতের খতিয়ান প্রস্তুত করি, অর্থাৎ নগদান হিসাবের খতিয়ানটি প্রস্তুত করি, তাহলে আমরা শিখে যাব যে কিভাবে খতিয়ান প্রস্তুত করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নগদান হিসাবের খতিয়ানটি প্রস্তুত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে তোমাদের কিছু বিষয় মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আমরা চলমান জের পদ্ধতিতে প্রস্তুত করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলমান জের পদ্ধতিতে খতিয়ান প্রস্তুত করো, আর তুমি টি ছক পদ্ধতিতে করো, যে পদ্ধতিতে করো না কেন ফলাফল সবসময় একই হবে। শুধুমাত্র চিন্তার ক্ষেত্রে বা কৌশলগুলো প্রয়োগের ক্ষেত্রে তোমাদের একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা এখন চলমান জের পদ্ধতিতে খতিয়ান প্রস্তুত করছি, এই ক্ষেত্রে আমাদের কৌশলগুলো কি হবে তোমরা ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে খেয়াল করবে। আমরা শুরুতেই আমাদের যেটি দেখতে হবে যে আমরা যে লেনদেনটি বা জাবেদাটি এখানে স্থানান্তর করব বা পোস্টিং দিব বা লিপিবদ্ধ করব, সেই লেনদেনটি বা জাবেদাটিতে আমরা যে হিসাবের খতিয়ান প্রস্তুত করছি সেই হিসাবটি রয়েছে কিনা। অর্থাৎ আমরা নগদান হিসাবের খতিয়ান প্রস্তুত করছি, এখন আমরা দেখব হচ্ছে যে সমস্ত লেনদেন বা জাবেদায় নগদান হিসাবটি থাকবে, অর্থাৎ নগদান হিসাব ডেবিট হবে অথবা ক্রেডিট হবে, সে সমস্ত জাবেদাগুলোই বা লেনদেনগুলোই এখানে স্থানান্তর হবে। যে সমস্ত লেনদেন বা জাবেদায় নগদান হিসাব ডেবিট বা ক্রেডিট হবে না, অর্থাৎ কোনো পক্ষ হিসেবে লিপিবদ্ধ হবে না, সে সমস্ত লেনদেন বা জাবেদা এখানে স্থানান্তর বা লিপিবদ্ধ হবে না। যেমন জানুয়ারির 1 তারিখের জাবেদাটি হচ্ছে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমাদের প্রথমেই দেখতে হবে যে এই জাবেদায় নগদান হিসাব রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে নগদান হিসাব রয়েছে। যেহেতু নগদান হিসাব রয়েছে, অতএব এই লেনদেনটি বা এই জাবেদাটি এই খতিয়ানে স্থানান্তর হবে বা লিপিবদ্ধ হবে। তাহলে আমরা তারিখের গড়ে লিপিবদ্ধ করব জানুয়ারির 1 তারিখ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি জানুয়ারির 1 তারিখ লিপিবদ্ধ করেছি। এবার চলো দ্বিতীয় কলামে বিবরণের ঘরটিতে যাই। এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা যখন নগদান হিসাবের খতিয়ান করব তখন বিবরণের ঘরে কোনোভাবে নগদান হিসাব লিপিবদ্ধ হবে না। নগদান হিসাবের বিপরীত পাশে যেটি থাকবে, অর্থাৎ নগদান হিসাব যার দ্বারা ডেবিট হবে বা ক্রেডিট হবে সেই পক্ষটি এখানে লিপিবদ্ধ হবে। আমি আবার বলছি, বিবরণের ঘরে হিসাব খাত লিপিবদ্ধ করার ক্ষেত্রে আমাদের যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে আমরা নগদান হিসাবের খতিয়ান করছি, এখানে নগদান হিসাব লিপিবদ্ধ হবে না। নগদান হিসাব যার দ্বারা ডেবিট বা ক্রেডিট হয়েছে সেই হিসাব খাতটি লিপিবদ্ধ হবে। আর একটু সহজ করে বললে নগদান হিসাবের বিপরীত পাশে যে হিসাব খাতটি থাকবে, অর্থাৎ জাবেদায় যদি নগদান হিসাব ডেবিট হয়, ক্রেডিট পাশে যে হিসাব খাতটি থাকবে সেটি লিপিবদ্ধ হবে। জাবেদায় যদি নগদান হিসাব ক্রেডিট হয় তাহলে ডেবিট পাশে যে হিসাব খাতটি থাকবে সেটি এখানে লিপিবদ্ধ হবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে জানুয়ারি 1 তারিখে যে আমরা জাবেদাটি নির্ণয় করেছি, সেই জাবেদায় নগদান হিসাব ডেবিট হয়েছে আর ক্রেডিট হয়েছে মূলধন হিসাব, অর্থাৎ নগদান হিসাব মূলধন হিসাব দ্বারা ডেবিট হয়েছে, অথবা সহজ করে বললে যে নগদান হিসাব যেহেতু ডেবিট হয়েছে, এর বিপরীত পাশ অর্থাৎ ক্রেডিট পাশে আছে হচ্ছে মূলধন হিসাব, অর্থাৎ এই বিবরণের ঘরে মূলধন হিসাব বসাতে হবে আমাদের। এবার চলো টাকার ঘরে। টাকার ঘর দুইটি রয়েছে, ডেবিট এবং ক্রেডিট। টাকাটি ডেবিটের ঘরে বসবে না ক্রেডিটের ঘরে বসবে? নগদান হিসাব জাবেদায় যদি ডেবিট হয় তাহলে টাকার অঙ্কটি এখানে ডেবিটের ঘরে বসবে। নগদান হিসাব জাবেদায় যদি ক্রেডিট হয় তাহলে টাকার অঙ্কটি এখানে ক্রেডিটের ঘরে বসবে। তোমরা দেখতে পাচ্ছ নগদান হিসাব ডেবিট হয়েছে 20,000 টাকা, অতএব এইখানে আমাদেরকে ডেবিটের ঘরে বসাতে হবে 20,000 টাকা। আমাদেরকে আবার জের নির্ণয় করতে হবে। জের কলামটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ডেবিট এবং ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জানুয়ারির 1 তারিখের লেনদেনটি ডেবিট ছিল 20,000 টাকা। এখানে আমরা যেহেতু ডেবিটের ঘরে 20,000 টাকা বসিয়েছি, জেরের ঘরেও আমরা ডেবিটের ঘরে 20,000 টাকা বসাবো, তোমরা যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছ। চলো এবার পরবর্তী জাবেদায় যাওয়া যাক। জানুয়ারির 5 তারিখ। জানুয়ারি 5 তারিখের জাবেদাটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা নগদান হিসাবের খতিয়ান করছি, তো আমাদের শুরুতেই দেখতে হবে যে এই জাবেদাটিতে নগদান হিসাব আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে নগদান হিসাব আছে, অর্থাৎ এটি এখানে লিপিবদ্ধ হবে বা স্থানান্তর হবে। তারিখের ঘরে আমরা লিখব জানুয়ারির 5 তারিখ। বিবরণের ঘরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে নগদান হিসাবের বিপরীত পাশে যে হিসাব খাতটি থাকবে বা যার দ্বারা ডেবিট বা ক্রেডিট হবে সেই হিসাব খাতটি বসবে। 5 তারিখের জাবেদাটিতে নগদান হিসাব ক্রেডিট হয়েছে, ক্রয় হিসাব ডেবিট হয়েছে, অর্থাৎ এখানে ক্রয় হিসাব বসবে। টাকার অঙ্ক বসানোর ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে জাবেদায় নগদান হিসাব ডেবিট হয়েছিল না ক্রেডিট হয়েছিল। 5 তারিখের জাবেদাটিতে নগদান হিসাব ক্রেডিট হয়েছে 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে 5,000 টাকাটি ক্রেডিটের ঘরে বসাতে হবে, কেননা জাবেদায় যদি নগদান হিসাব ডেবিট হয়, খতিয়ানে টাকার অঙ্ক ডেবিটের ঘরে বসবে। জাবেদায় নগদান হিসাব ক্রেডিট হলে টাকার অঙ্ক খতিয়ানের ঘরে ক্রেডিট পাশে বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্রয় হিসাবের 5,000 টাকা ক্রেডিটের ঘরে বসিয়েছি। এবার আমাদের জের নির্ণয় করতে হবে। জের নির্ণয় করার ক্ষেত্রে যেটি করতে হবে যে পূর্বের লেনদেনের জেরের টাকার সাথে বর্তমান লেনদেনের টাকার অঙ্ক যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগের নিয়ম হচ্ছে সেম হলে যোগ হবে এবং বিপরীত হলে বিয়োগ হবে, অর্থাৎ জেরের টাকাটি যদি ডেবিট হয় আর বর্তমান লেনদেনের টাকাটি যদি ডেবিট হয়, অর্থাৎ সেম হলো, তাহলে সেক্ষেত্রে যোগ হবে। জেরের টাকাটি ক্রেডিট হলে, অর্থাৎ ক্রেডিটের ঘরে থাকলে এবং বর্তমান লেনদেনের টাকাটিও যদি ক্রেডিটের ঘরে থাকে, অর্থাৎ এটিও সেম হলো, সেটি যোগ হবে। আর জেরের টাকা ডেবিট, বর্তমান লেনদেনের টাকা ক্রেডিট, অথবা জেরের টাকা ক্রেডিট, বর্তমান লেনদেনের টাকা ডেবিট, বিপরীত ধর্মী হলে বিয়োগ হবে। অর্থাৎ ডেবিট ডেবিট যোগ, ক্রেডিট ক্রেডিট যোগ, আর ডেবিট আর ক্রেডিট হলে বিয়োগ। তোমরা দেখতে পাচ্ছ যে জানুয়ারির 1 তারিখের জেরের টাকার পরিমাণ হচ্ছে 20,000 টাকা ডেবিট। জানুয়ারির 5 তারিখে ক্রয় হিসাবের টাকাটি বসেছে ক্রেডিটের ঘরে, অর্থাৎ জেরের টাকাটি আছে ডেবিটের ঘরে এবং বর্তমান লেনদেনের টাকাটি আছে ক্রেডিটের ঘরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু জেরের টাকাটি ডেবিটের ঘরে এবং বর্তমান টাকাটি ক্রেডিটের ঘরে, অর্থাৎ বিপরীতধর্মী, অতএব এটি বিয়োগ হবে। 20,000 টাকা থেকে 5,000 টাকা বিয়োগ করলে 15,000 টাকা অবশিষ্ট থাকে। যেহেতু ডেবিট পাশে টাকার সংখ্যাটি বড়, অতএব জেরের ঘরে এটি ডেবিটের ঘরে বসবে 15,000 টাকা। আমাদের পরবর্তী লেনদেনটি হচ্ছে 10 তারিখ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10 তারিখের জাবেদাটি ছিল নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা দেখতে পাচ্ছি এই জাবেদাটিতেও নগদান হিসাব রয়েছে, অর্থাৎ এটি স্থানান্তর হবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারিখের ঘরে আমরা লিখব জানুয়ারির 10 তারিখ। বিবরণের ঘরে যেহেতু নগদান হিসাবের বিপরীত পাশে বিক্রয় হিসাব রয়েছে, অর্থাৎ বিবরণের ঘরে আমরা লিখব বিক্রয় হিসাব। এবার আসো, টাকার অঙ্ক কোন পাশে বসবে? ডেবিটের ঘরে বসবে না ক্রেডিটের ঘরে বসবে? জাবেদায় যেহেতু নগদান হিসাব ডেবিট হয়েছে, খতিয়ানে টাকার অঙ্কটিও ডেবিটের ঘরে বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি ডেবিটের ঘরে বসিয়েছি 15,000 টাকা। এবার আমরা যোগ বিয়োগের কাজটি সারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের লেনদেনের জেরের টাকার পরিমাণ হচ্ছে 15,000 টাকা এবং এটি ডেবিটের ঘরে রয়েছে, আর বর্তমান লেনদেনের টাকার পরিমাণ হচ্ছে 15,000 টাকা, এটিও ডেবিটের ঘরে রয়েছে। অর্থাৎ দুইটি সংখ্যায় যেহেতু ডেবিটের ঘরে, অর্থাৎ যোগ হবে 15,000-এর সাথে 15,000 যোগ করলে আমরা পাই 30,000 টাকা। দুইটি সংখ্যায় যেহেতু ডেবিটের ঘরে আছে, অতএব টাকার পরিমাণটি অর্থাৎ জেরের ঘরেও ডেবিটের ঘরে বসবে 30,000 টাকা। আমাদের পরবর্তী লেনদেনটি হচ্ছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 15 তারিখ। 15 তারিখের জাবেদাটি হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি যে নগদান হিসাব রয়েছে, অতএব এটি স্থানান্তর বা লিপিবদ্ধ হবে। তারিখের ঘরে আমরা লিখব জানুয়ারি 15। বিবরণের ঘরে আমরা লিখব আসবাবপত্র হিসাব, কেননা নগদান হিসাব আসবাবপত্র হিসাব দ্বারা ক্রেডিট হয়েছে, বা সহজ করে বললে নগদান হিসাবের বিপরীতে আসবাবপত্র হিসাব রয়েছে। টাকার অঙ্কটি কোথায় বসবে? জাবেদায় যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়েছে, অর্থাৎ 10,000 টাকা, অতএব খতিয়ানেও টাকার অঙ্ক ক্রেডিটের ঘরে বসবে 10,000 টাকা। এবারে আসো যোগ বিয়োগ করব। পূর্বের লেনদেনের জেরের পরিমাণ ছিল 30,000 টাকা ডেবিট, আর বর্তমান লেনদেনের টাকার পরিমাণটি হচ্ছে 10,000 টাকা ক্রেডিট। তো ডেবিট এবং ক্রেডিট যেহেতু পূর্বের লেনদেনের জেরের টাকাটি ডেবিটের ঘরে এবং বর্তমান লেনদেনের টাকাটি ক্রেডিটের ঘরে বসেছে, অর্থাৎ বিপরীতধর্মী, এটি বিয়োগ করতে হবে। 30,000 থেকে 10,000 বিয়োগ করলে আমরা যে সংখ্যাটি পাই সেটি হচ্ছে 20,000 টাকা। 30,000 সংখ্যাটি বড় এবং এটি ডেবিটের ঘরে ছিল, এই জন্য 20,000 টাকা ডেবিটের ঘরে বসবে, জেরের ঘরে। আমাদের পরবর্তী লেনদেনটি হচ্ছে 20 তারিখ। এটি জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আমরা দেখতে পাচ্ছি এখানে নগদান হিসাব নামক কোনো হিসাব খাত ডেবিট বা ক্রেডিট হয় না, অর্থাৎ নগদান হিসাব নেই। যেহেতু নেই, এই লেনদেনটি বা জাবেদাটি আমাদের এই খতিয়ানে স্থানান্তর হবে না, কারণ আমরা নগদান হিসাবের খতিয়ান করছি। আমাদের পরবর্তী লেনদেন বা জাবেদাটি হচ্ছে 25 তারিখে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নগদান হিসাব এখানে অনুপস্থিত। যেহেতু এখানে নগদান হিসাব নেই, এই লেনদেনটি বা জাবেদাটিও স্থানান্তর হবে না। পরবর্তী লেনদেন বা জাবেদাটি হচ্ছে জানুয়ারি 30 তারিখ। এখানে আমরা দেখতে পাচ্ছি বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদান হিসাব রয়েছে। যেহেতু এখানে নগদান হিসাব রয়েছে, অতএব এটি স্থানান্তর হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটিকে স্থানান্তর করব। তারিখের ঘরে লিখব প্রথমে জানুয়ারি 30। বিবরণের ঘরে লিখব বেতন হিসাব, কারণ নগদান হিসাবের বিপরীতে একটি মাত্র হিসাব খাত রয়েছে, সেটি হচ্ছে বেতন হিসাব। জাবেদায় নগদান হিসাব ক্রেডিট হয়েছে 10,000 টাকা, অতএব এই খতিয়ানেও টাকার অঙ্কটি বসবে হচ্ছে ক্রেডিটের ঘরে 10,000 টাকা। আমাদের পূর্ববর্তী লেনদেনের জেরের পরিমাণ ছিল 20,000 টাকা, সেটি ডেবিটের ঘরে বসানো আছে, অর্থাৎ পূর্বের লেনদেনের জের ডেবিটের ঘরে এবং বর্তমান লেনদেনের টাকার পরিমাণ ক্রেডিটের ঘরে। ডেবিট এবং ক্রেডিট বিপরীতধর্মী হয়, বিয়োগ করতে হবে। 20,000 থেকে 10,000 বিয়োগ করলে আমরা যে সংখ্যাটি পাই সেটি হচ্ছে 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর যেহেতু কোনো লেনদেন বা জাবেদা নেই, এটি হচ্ছে আমাদের ফলাফল। অর্থাৎ নগদান হিসাব নামক এই খতিয়ানের জের বা উদ্বৃত্ত হচ্ছে 10,000 টাকা। এটি যেহেতু ডেবিটের ঘরে আছে, অতএব আমরা বলতে পারি যে নগদান হিসাবের জের হচ্ছে ডেবিট উদ্বৃত্ত 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার এই খতিয়ানটি আবার টি ছকের মাধ্যমে কিভাবে করতে হবে সেটি একটু দেখে নিই। তোমরা স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে টি ছকের মাধ্যমে প্রস্তুত করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইমাত্র চলমান জেরের মাধ্যমে খতিয়ান করলাম। এখন আমরা টি ছকের মাধ্যমে খতিয়ান করব। মূলত বিষয়টি একই, ফলাফলও একই হবে, শুধুমাত্র কৌশলগুলো এবং
চিন্তন প্রক্রিয়াটি একটু ভিন্ন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখতে পাচ্ছ দুইটি পাশ, পুরো ছকটিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, ডেবিট এবং ক্রেডিট পাশ। ডেবিট পাশে 4টি কলাম রয়েছে, তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা এবং টাকা। ক্রেডিট পাশেও একই রকম 4টি কলাম রয়েছে, তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা এবং টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলমান জেরে যেভাবে চিন্তা করেছি বা যেভাবে কৌশলগুলো অবলম্বন করেছি, এখানে একটু ভিন্ন হবে। একটু খেয়াল করো, এখানে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা জাবেদাগুলোকে এখানে যখন স্থানান্তর করব, শুরুতে আমরা দেখব হচ্ছে যে জাবেদাটি এখানে স্থানান্তর করব সেই জাবেদাটিতে নগদান হিসাব রয়েছে কিনা, যেহেতু আমরা নগদান হিসাবের খতিয়ান করছি। এরপরে আমাদের দেখতে হবে যে জাবেদায় এই নগদান হিসাবটি ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে, কারণ এখানে যেহেতু দুইটি পাশ রয়েছে, আমাদের শুরুতে আমাদের নির্ধারণ করে ফেলতে হবে যে আমরা যে স্থানান্তর করব সেটি ডেবিট পাশে স্থানান্তর করব না ক্রেডিট পাশে স্থানান্তর করব। শুরুতে জানুয়ারি 1 তারিখের আমাদের জাবেদাটি হচ্ছে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জাবেদাটিতে নগদান হিসাব রয়েছে, অর্থাৎ এটি স্থানান্তর হবে। এখন আমাদের দেখতে হবে যে এই নগদান হিসাবটি জাবেদায় ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নগদান হিসাব ডেবিট হয়েছে। তো যেহেতু নগদান হিসাবটি জাবেদায় ডেবিট হয়েছে, অতএব এই জানুয়ারি 1 তারিখের লেনদেনটি এই খতিয়ানের ডেবিট পাশে স্থানান্তর হবে। তো আমরা ডেবিট পাশের তারিখের ঘরে লিখব জানুয়ারি 1 তারিখ, বিবরণের ঘরে যথারীতি একই রকম নগদান হিসাব, যেহেতু মূলধন হিসাব দ্বারা ডেবিট হয়েছে বা নগদান হিসাবের বিপরীত পাশে নগদান হিসাব ডেবিট ছিল এবং ক্রেডিট পাশে ছিল মূলধন হিসাব, বিবরণের ঘরে মূলধন হিসাব বসবে, টাকার ঘরে 20,000 টাকা বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী লেনদেনটি হচ্ছে জানুয়ারির 5 তারিখ। এটির জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে যেহেতু নগদান হিসাব রয়েছে, এটি এই খতিয়ানে স্থানান্তর বা লিপিবদ্ধ হবে। আমরা দেখতে পাচ্ছি নগদান হিসাব ক্রেডিট হয়েছে, অতএব এটি এই খতিয়ানের ক্রেডিট পাশে লিপিবদ্ধ হবে। ক্রেডিট পাশের তারিখের কলামে আমরা লিখব জানুয়ারির 5 তারিখ, বিবরণের ঘরে যথারীতি ক্রয় হিসাব, কারণ নগদান হিসাবের বিপরীত পাশে ক্রয় হিসাব রয়েছে, আর টাকার ঘরে 5,000 টাকা। জানুয়ারি 10 তারিখের লেনদেনের জাবেদাটি আমরা দেখতে পাচ্ছি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই জাবেদাতেও যেহেতু নগদান হিসাব রয়েছে, এটিও স্থানান্তর বা লিপিবদ্ধ হবে। আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারির 10 তারিখে নগদান হিসাব ডেবিট হয়েছে 15,000 টাকা, অতএব এটি এই খতিয়ানের ডেবিট পাশে লিপিবদ্ধ হবে। তারিখের ঘরে আমরা লিখব জানুয়ারি 10 তারিখ, বিবরণের ঘরে লিখব বিক্রয় হিসাব, কারণ নগদান হিসাবের বিপরীত পাশে বিক্রয় হিসাব রয়েছে বা নগদান হিসাবটি বিক্রয় হিসাব দ্বারা ডেবিট হয়েছে। টাকার পরিমাণ 15,000 টাকা, এটি আমরা ডেবিট পাশে বা বাম পাশে টাকার ঘরে লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী যে লেনদেনটি 15 তারিখের, এটি জাবেদা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানেও যেহেতু নগদান হিসাব রয়েছে, এটিও লিপিবদ্ধ বা স্থানান্তর হবে। আমরা দেখতে পাচ্ছি নগদান হিসাব ক্রেডিট হয়েছে, অর্থাৎ এটি খতিয়ানটির ক্রেডিট পাশে লিপিবদ্ধ করতে হবে। ক্রেডিট পাশের তারিখের ঘরে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লিপিবদ্ধ করেছি জানুয়ারির 15 তারিখ। বিবরণের ঘরে আসবাবপত্র হিসাব বসবে, কারণ নগদানের বিপরীতে আসবাবপত্র হিসাব রয়েছে, টাকার ঘরে 10,000 টাকা বসবে। এরপর 20 তারিখ এবং 25 তারিখ এই দুইটি লেনদেনের জাবেদাতে নগদান হিসাব অনুপস্থিত। যেহেতু নগদান হিসাব অনুপস্থিত, এই দুইটি লেনদেনের জাবেদা এখানে স্থানান্তর বা লিপিবদ্ধ হবে না। আমাদের সর্বশেষ যে লেনদেনটি রয়েছে জানুয়ারি 30 তারিখে, এটির জাবেদা হচ্ছে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু এখানে নগদান হিসাব রয়েছে, এটি লিপিবদ্ধ হবে। জাবেদায় নগদান হিসাব ক্রেডিট হয়েছে, অর্থাৎ এটি ক্রেডিট পাশে লিপিবদ্ধ করতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্রেডিট পাশে তারিখের ঘরে জানুয়ারি 30 লিপিবদ্ধ করেছি। নগদানের বিপরীত পাশে যেহেতু বেতন হিসাব রয়েছে, আমরা বিবরণের ঘরে লিখেছি বেতন হিসাব। এটি টাকার পরিমাণ ছিল 10,000 টাকা, টাকার ঘরে লিখেছি 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সবগুলো জাবেদা স্থানান্তর বা লিপিবদ্ধ করা শেষ। চলমান জের পদ্ধতিতে কোনো ফলাফল নির্ণয় করতে হয় না, কিন্তু টি ছকে আমাদের ব্যালেন্স সিডি বা ফলাফল নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডান পাশে দেখতে পাচ্ছ যে দুইটি সংখ্যা রয়েছে, বাম পাশে
দুইটি সংখ্যা রয়েছে 20,000 এবং 15,000। এটির যোগফল দাঁড়ায় 35,000। ডান পাশে তিনটি সংখ্যা রয়েছে 5,000, 10,000 এবং 10,000। এই তিনটি সংখ্যার যোগফল দাঁড়ায় 25,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবসময় খেয়াল রাখবে যেই পাশের যোগফল কম হবে সেই পাশে ব্যালেন্স সিডি আমাদের বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট পাশ অর্থাৎ ডান পাশে 25,000 টাকা রয়েছে এবং ডেবিট পাশ বা বাম পাশে 35,000 টাকা রয়েছে। যেহেতু ক্রেডিট পাশ বা ডান পাশে টাকার সংখ্যা কম, অতএব ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি বসবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ জানুয়ারি 31 ব্যালেন্স সিডি। আমাদের ডেবিট পাশের সংখ্যাটি হচ্ছে 35,000 টাকা, ক্রেডিট পাশের সংখ্যাটি হচ্ছে 25,000 টাকা। আমাদের যেটি করতে হবে যে ডেবিট পাশের যোগফল এবং ক্রেডিট পাশের যোগফলের যে পার্থক্য, সেই পার্থক্যের পরিমাণটি হবে ব্যালেন্স সিডি। অর্থাৎ 35,000 থেকে 25,000 বিয়োগ করলে আমরা যে সংখ্যাটি পাই সেটি হচ্ছে 10,000 টাকা। অর্থাৎ ব্যালেন্স সিডি হবে 10,000 টাকা। এবার আমরা দুই পাশের যোগফল নির্ণয় করব, যেটির পরিমাণ দাঁড়াবে 35,000 টাকা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের ক্লাস। তোমাদের আজকের ক্লাস নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে পোস্টের নিচে কমেন্ট সেকশনে প্রশ্ন করবে অথবা আমাকে মেসেঞ্জারে ইনবক্স করবে। ইনশাল্লাহ আমি সেগুলোর রিপ্লাই দেব। আজ এ পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।